আবার আসলাম ভাই বন্ধুগণ, সালাম আলাইকুম। ওদের একটু হাসপাতালে দিয়ে আসছি। মাসুদ কামালের যে কয়েকটা রুগী হয়ে গেছিল, যেটা পেশেন্ট হয়ে গেছিল ভাই, হাসপাতালে দিয়ে আসলাম জরুরিভাবে। জরুরি ইউনিটে ভর্তি করে দিয়ে আসছি। ওদের দোয়া করেন, ওদের জন্য, মাসুদ কামালের জন্য দোয়া করেন। আমার আগের ভিডিওটা দেখলে ওরা খুবই অসুস্থ। মাসুদ কামাল, তারপরে এই যে এই কি পান্না, তারপরে মঞ্জুর আলম, গোলাম আল্লাহ রনি, এরা খুবই অসুস্থ ভাই। ওদের বাচ্চা হবে, আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছে। দোয়া করেন ভাই ওদের জন্য, একটু দোয়া করবেন। আসি আমরা আজকে জরুরি কথায় আসি। ওইগুলো হলো যে এগুলারে কান্নাকাটি করার দিকে হাসপাতালে দিতে গেছিলাম। যাক, দোয়া করেন ওদের জন্য, দোয়া করে দিয়েন যেন সবারই পলা হয়, এই 3-4টারই পলা যাতে হয়। দোয়া করেন আপনারা ভাই ও বোনেরা, সবাই একটু খাস দিলে দোয়া করেন ওদের জন্য। মাসুদ কামালের জন্য করেন, বিশেষ করে ফজলুর জন্য করেন। ফজলুর রহমান, ওই যে কি জানি নাবালক যোদ্ধা, বাকশালী, তারপরে কাদরিয়া বাহিনী, এই নিজে খুব বড় মনে করে। ওই বড় মানুষ ছোটো, ঠিক আছে, সব মানুষই ছোটো, তুই বড় থাক। হাসপাতালে ভর্তি করে দিয়েছি যেন বাচ্চাটা যেন হয়তো বা ঠিকঠাক মতো হয় ভাই, দোয়াটাও করেন, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার আসি হইল কাজের কথায়। ভারত আমাদের কি দরকার? কেন হয়তো আমরা ভারত এরকম জিগির তলে আমাদের নিয়ে? ভারত কি ভুল করলো? ভারত হয়তো বা আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করাতে হয়তো বা ভারতের কি ক্ষতি হইল? আমরা আজকে ভারত নিয়ে আলোচনা করব। চেকমেট, অর্থাৎ দাবা খেলবো। দাবা আজকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মনে করি আমি, বাঙালির গুণী জ্ঞানী এবং নোবেল বিজয়ী, 136টা হয়তো প্রেসিডেন্সিয়াল মেডেল যার আছে, এবং 68 থেকে 69টা ডক্টরেট ডিগ্রি যার আছে। বাংলাদেশে বিরল, শিক্ষিত, শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং ভদ্রনম্র, গুণের কোনো অভাবই নাই। হয়তোবা আপনি তার সাথে যদি হয়তোবা তার জীবনী পড়েন, তার বই পড়েন, আপনিও বলবেন যে খুব জ্ঞানী গুণী শিক্ষিত লোক। সে মাটিও মানুষের সাথে মিশতে পারে, সবচেয়ে বড় গুণ। মাটিও মানুষের সাথে সে মিশে যায়। তার কোনো অহংকার নাই, যে নিরহংকার লোক, কথা কম বলে, কাজ বেশি করে। ওনাকে আপনি বুঝতেই পারবেন না যে হয়তোবা কী কাজ করতেছে না করতেছে, আপনি বুঝতেই পারবেন না যে উনি বলবে যে আমি কিছুই জানি না। উনি অনেক কিছু জানে। সাংবাদিকদের বোকা বানায় দিছে। প্রথম যখন বসার পরে বলছে যে আমি তো কিছু জানি না, নতুন আসছি, আমরা তো এই কাজ জানি না, আমরা কি এই কাজের লোক কিনা? এই কাজের লোক না তো, আমরা তো নতুন আসছি, আমরা কিছুই জানি না। উনি অনেক জানে। উনি এই 8 মাসে যা জানছে, 8 মাসে যা করছে, বাংলাদেশে হয়তোবা এই 10 বছরেও কোনো রাজনীতিবিদ এইভাবে হয়তোবা রাজনীতিকে তুলে ধরতে পারে নাই, কূটনীতিকে তুলতে পারে নাই। কূটনীতিও বোঝে না এরা রাজনীতিবিদরা, তারপরে অর্থনীতিও বোঝে না। কিছু জ্বালা যন্ত্রণার লোক আছে, জ্বালা যন্ত্রণা করে ওনারে, কারণে অকারণে জ্বালা যন্ত্রণা করে। এটা থাকবেই, এটা কন্টিনিউ। আসেন আমরা ভারত নিয়ে কথা বলি। এখনকার কথা বললাম যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তাকে হয়তো বা সার্বক্ষণিকভাবে যে সহযোগিতা করতেছে, আমরা তার স্মরণের কথা বলি। তাকেও আমরা স্মরণ করি। যে ওয়াকারুজ্জামান, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, উনিও গুণী ব্যক্তি, গুণী এবং তার জ্ঞান প্রচুর। দেশপ্রেম আছে। দেশপ্রেম না থাকলে হয়তোবা আত্মীয়ের সাথে বেইমানি করতে পারে না। সে সব বিসর্জন দিয়ে আত্মীয়ের সাথে বেইমানি করছে। যে এটা বেইমানি বলে না, এটাকে বলতে হবে আপনার দেশপ্রেম। কেউ বলে যে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগরা বলে যে এটা বেইমানি করছে, কিন্তু আমি বলি যে না, উনি দেশপ্রেমিক, দেশপ্রেম দেখাইছে। দেশপ্রেমিকেরই দরকার এই দেশে কোনো চোর বাটপার লুটের রাজনীতিবিদ দরকার নাই। আর আরেকটা যেটা আমি তো আপনাদের ভিডিওতে হয়তো বা বলে রাখছিলাম যে সোনার ছেলেরা রাজনীতি করবে, চোরের রাজনীতি উঠায় দিবে এই দেশ থেকে।
আসেন এখন ভারতের সাথে যদি আমরা দাবা খেলি, দাবা খেললে ভারত আমাদের কি করতে পারে? ভারত আমাদের কিছু করতে পারে না। যতদিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আছে বা আমরা একটা স্বাধীন দেশ আছি, আমাদের ভারত কিছু করতে পারে না। তাহলে ভাই বলবেন যে হয়তো ভারত তো হুমকি দামকি দিচ্ছে, আপনি ভারতীয় টিভি দেখলে ভয় পাবেন। ভয় পাওয়ার কিছুই নাই। আপনার এই 1 ইঞ্চি মাটির ভিতরে ভারত ঢুকতে পারবে না। না পারবে হয়তো বা যদি আপনাকে ওই যে রাফেল, হাসি মারা রাফেল রাখছি, ওইগুলো কিছুই না ভাই। হাসি মারা এগুলো কিছুই না। ওদের গাও জ্বালা হয়তো বা যেটা হলো নিয়া তিস্তা ব্যারেজ নিয়ে, যে তিস্তা যদি আপনি করেন, আমি তিস্তার মতন এরকম নদীর শাসন চায়নাতে প্রচুর দেখছি। অনেক নদী তারা শাসন করছে, একটা দুইটা না। তারা নদী পাইলে, অর্থাৎ নদী হইলেই নদীতে তারা পলি জমতে দিবে না, নদীকে শাসন করবে। নদীকে শাসন করার পরে ইরিগেশনের ব্যবস্থা করবে একদিকে, অন্যদিকে তারা মনে করেন যে এই পানিটাকে কন্টিনিউ একই স্তরে রাখবে। এখানে পানির কোনো ঘাটতি হবে না, পানি সমান সমান পানি থাকবে নদীতে। ওখানে ভাসমান চলবে, জাহাজ চলবে। জাহাজের ভিতরে মনে করেন এই স্পিড বোটের মতো ভাসমান জাহাজ চলে, আনন্দ ভ্রমণ হয়, অনেক মজার লাইটিং থাকে, দুই পারে শহর থাকে। আমাদের তিস্তাটা সেইভাবেই প্রজেক্ট করে নিছে। খুব তাড়াতাড়ি চায়না কাজ আরম্ভ করবে। এখন চায়না কাজ আরম্ভ করাতে এই ইন্ডিয়ার সহ্য হচ্ছে না। এখানে সমস্যা আছে ইন্ডিয়ার। সমস্যা রইল যে যখন তিস্তার কাজ করবে তখন তিস্তার আমাদের বর্ডার আছে না, আমাদের বর্ডার ইন্ডিয়া এটা পুরা ইন্ডিয়ার সাইডটা উঁচা করে দেবে। এই চায়না এটাকে অনেক উঁচা করে দিবে, অনেকটা আরেকটা নদীর পর্যন্ত, এটা দ্বিতীয় নদী পর্যন্ত উঁচা করবে। উঁচা করার পর মনে করেন হয়তো 50 কিলোমিটার ধরে যদি দুই পাশে উঁচা করে দেয়, তাহলে আপনি ইচ্ছা করলে তো পানি ওরা যে তিস্তাতে আমাদের শুকনা মৌসুমে পানি ধরে রাখে, বর্ষা মৌসুমে পানি বেশি ছেড়ে দেয়, এটা তো আর পারবে না। আমরা নিব না তো তখন পানি। চায়না আমাদের সেই রকমই ব্যবস্থা করে দিচ্ছে, যেটা হলো যে আমরা পানি নিব না, তোমার পানি তোমার কাছে রাখো, আমার যতটুকু দরকার আমি ততটুকুই নিব, যদি তুমি না দিতে চাও তাহলে না দিও, আমার কোনো লাগবে না। আমার এখানে কন্টিনিউ রিজার্ভ আছে, আমার এই রিজার্ভ দিয়ে আমি চলবো। পানির সেইভাবেই চায়না হয়তো বা এই তিস্তা প্রজেক্ট কাজ করবে। এর জন্য এখন তো চায়নার তো বা হয়ে গেছে গলায় কাটা। আপনি যদি পানি বর্ষাকালে বেশি না নেন, হয়তো বা আপনাকে শুষ্ক মৌসুমে পানি দিবে না। শুষ্ক মৌসুমে পানি আপনাকে দিবেন না, আপনার ফসলাদি হবে না, সব কিছু মরুভূমি হয়ে যাবে। আর বর্ষাকালে তো ওরা পানি ধরে রাখতে পারবে না। পানি তো সব সময় যে ভাটিতে চলবে। এখান দিয়ে এই তিস্তা হয়ে পানি যমুনা আসবে, যমুনা থেকে আপনার পদ্মা হয়ে এটা পানিটা বঙ্গোপসাগরে যা নামবে। পানির এই গতিপথ, আর এর থেকে বেশি গতিপথ যদি বাধার সম্মুখীন হয়, তাহলে ওদের ওই সাইড দিয়ে যদি পানি নামতে চেষ্টা করে, অর্থাৎ এই তিস্তার দিক থেকে নামতে চেষ্টা করলে ওরা সাগরে ওদের সব ভেঙে দিবে। ওদের এই কেলকাটা থাকবে না, তিস্তা কিছুই থাকবে না, তিস্তার এই জায়গা কিছু থাকবে না, সাগরে ভাঙবে, প্রচুর জায়গা ভাঙবে। এবং 12 মাস ওরা বর্ষাকালের ভিতরে থাকবে। 12 মাস ওদের ঘরবাড়ি সব এই পানির নিচে থাকবে। পানি আর শুকাবে না। ওখান থেকে ঘরের এই পর্যন্ত, চাল পর্যন্ত পানি থাকবে। এটা ওরা চাষাবাদ করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। পানি তো আমরা ইচ্ছা করলে নিব না। তা আসেন আমরা যদি এরকমই করি, পানি যদি আমরা না নিতে চাই, তাহলে কি করবে আমাদের সাথে ওরা যেহেতু ওদের বড় দেশ, ওদের বলে রাফেল টাফেল অনেক কিছু আছে, ওরা আমাদের সাথে দুষ্টামি করতে চাবে, মারামারি করতে চাবে, ওরা আমাদের সাথে হয়তো বা বম্বিং করতে চাবে, অনেক কিছু করতে চাবে। যার জন্য আমরা দ্বিতীয় ওষুধ ওদের জন্য রেডি করে রাখছি। চায়না অলরেডি যে এখানে আমি 2 পারে হয়তো বা আমি তিস্তা ব্যারেজ করব আমার টাকা দিয়ে, তারপরে আমি এই 2 পারে এই প্রজেক্ট করবো, অর্থাৎ ইন্ডাস্ট্রি করব। এখন তো ইন্ডাস্ট্রি করার মানে চিকেন নেক আমাদের, চিকেন নেক ওদের না। ইন্ডিয়ানদের কোনো ইন্ডিয়ান তোমরা শুনো, তোমাদের জন্য ভিডিওটা খুব উপকারে আসবে। চিকেন নেক ওদের না, চিকেন নেক আমাদের, বাংলাদেশের চিকেন নেকটা। আর হইলো যে এই নেপালের, ওরা এটা হয়তোবা জুলুম করে জোর করে নিচ্ছে, যে ব্রিটিশদের হাতে পাওয়া ধইরা আমাদের বঞ্চিত করে এই চিকেন নেক নিছে। চিকেন নেক নেওয়ার পরে এখন আমরা এই 12 কিলোমিটার চিকেন নেক ওদের দিব না। তো এখন এখানে হয়তোবা জানে যে ইন্ডিয়া যুদ্ধ হবে, ঝামেলা হবে চায়না আসলে। আমরা তো লালমনিরহাট, আমাদের হয়তোবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের হয়তোবা
সেনাবাহিনী অলরেডি এই লালমনিরহাট বিমানবন্দর কাজ করার জন্য অনুমোদন দিয়ে দিছে। আমাদের এখানে চায়না এখন ডিফেন্সে থাকবে। ডিফেন্সে থাকার পরে যদি ওরা কোনো ঝামেলা করে এই চিকেন তিস্তা নিয়ে এখান থেকেই এই ফাইটার থাকবে এবং অত্যাধুনিক 6ষ্ঠ প্রজন্মের বিমান রাখবে চায়না। ইন্ডিয়ার বাপের নাম ভুলাই দিবে। ইন্ডিয়া এই জন্য ভয় পায়, ইন্ডিয়া এই জন্য হাউকাউ করে, এই জন্য খালি জিকির তোলে। দেন আপনি হয়তো বা টিভি মিডিয়া খুললেই দেখবেন যে, মিডিয়াতে খুললে দেখবেন যে আমাদের এই রাশিয়া আসছে, রাশিয়া আমাদের নিয়ে যাচ্ছে, এই আমাদের ও মরে গেছে, ডক্টর ইউনূস মরে গেছে, ওই মরে যায়, কালকা সে মরে যায় আমাদের, আরে মোদি মরে গেছে, চাওলা মরে গেছে। চাওলারে যেই থাবড়াইছে ব্যাংককে, থাবড়ানোর পরে চাওলা নাই, চাওলা অলরেডি ডেড, চাওলা নাই, চাওলা মরে গেছে। চাওলা মরে যাওয়ার পরে এখন তিস্তা তো ওদের হাতছাড়া হয়ে গেল। হাতছাড়া হওয়ার পরে ওরা আরেকটা যেটা কাজ করছে, আমাদের শর্ট ট্রানজিটটা বন্ধ করেছে। ভালো, বেস্ট, গুড, আমরা খুশি, আমরা 100% খুশি, কোনো অসুবিধা নেই আমাদের। বন্ধ করে দিছো, খুব ভালো করছো। এতে কোনো তোমাদের দেশের শ্রমিকরা না খায় মরবে, তুমি রেভিনিউ পাবা না, রেভিনিউ থেকে অনেক দূরে চলে গেলা। আমরা এখন তোমাদের কি করব? আমরা তোমাদের এখন ডানা কাটবো, হাতের ডানা কেটে দেবো। আমরা তোমাদের ওই যে এটা দিয়ে রাখছি না, যেটা আগরতলা টু ক্যালকাটা, ওইটার কেটে দিব। আগরতলা টু ক্যালকাটা কেটে দিব। তারপরে তোমাদের আমরা এটাও করতে পারি, পরিবহন বিমানগুলো আমাদের উপর দিয়ে যায়, যে আমরা মাসুল বাড়ায় দিতে পারি, শুল্ক বাড়ায় দিব। যে তুমি আগে হয়তো বা আমাদের $200 দিতা, এখন তোমার বিমান গেলে আমার $2000 দিতে হবে বা $500 দিতে হবে। ঠিক আছে, সেটা আমরা করব। আর আমাদের সাথে ধরো চলাই মনে করেন যে কষ্টকর, বন্দর কেটে দিব ওদের। আমরা ল্যান্ডলর্ড, আমরা ওদের চিটাং বন্দর কেটে দিব, আমরা ওদের মোংলা বন্দর কেটে দিব, আমরা সব কেটে দিব ওদের একেবারে মনে করেন যে হাতে পায়ে মনে করেন পায়ে ধরে এসে বসে থাকবে। ডক্টর ইউনূস সাহেবের পায়ে ধরে বসে থাকবে যে মোদি বাবা আমারে বাঁচান, আমি ভুল করে ফেলছি। সাধারণত কোনো পার্শ্ববর্তী দেশ বন্ধুপ্রতিম থাকলে এই স্বৈরাচারকে কখনো নেয় না, আমি ইতিহাসে এটা দেখি নাই। তুমি যদি তুমি $12 বিলিয়ন বাণিজ্য করো আমাদের সাথে, যেটা হলো কাগজ কলমে, 13 বিলিয়ন বাণিজ্য করো ইলিগেলভাবে, যেটা হলো যে হুন্ডির মাধ্যমে ইম্পোর্টাররা তোমার সাথে $13 বিলিয়ন বিনিয়োগ করে। আর এই যারা চিকিৎসা করতে যায় এরা তো সত্য কথা কখনো প্রকাশ করে না যে কত টাকা নিয়ে গেলাম, এটাও করে না, পর্যটকরাও করে না। কিন্তু এটা আনুমানিক ধারণা করছে 12 বিলিয়ন। তুমি $25 বিলিয়ন নিচে পড়ছো। এই $25 বিলিয়ন তুমি আর যদি শক্ত গভর্নমেন্ট থাকে, পাওয়াটা যদি না থাকে, তাহলে তুমি আর এই $25 বিলিয়ন পাবা না। দাঁতের খিলাল না এটা, $25 বিলিয়ন। তুমি $25 বিলিয়ন তোমার এই ইন্ডিয়া নিচে পড়ছে, তুমি বাবা ডাকবা, ডক্টর ইউনূসের বাবা ডাকবা কয়েকদিন পরে। চাওলা শিক্ষিত না অশিক্ষিত? ভাই ডক্টর সাহেব, আমি স্যারেরা বলি যে স্যার এই অশিক্ষিত লোকের মারছেন কেন? অশিক্ষিত লোকের মারছেন, অশিক্ষিত লোক খুব রাগ করছে যে আমার মাইরা টাইরা কিছু রাখে নাই, মাইরা আমার দাঁত দুধ ভেঙে দিছে এরা। এখন আমরা যখন ওদের সব ক্রাইসিস মুহূর্তে ফালাই দিব, বিভিন্ন পোর্ট কেটে দিব, পোর্ট কেটে দিলে ওরা স্বাধীন হওয়ার জন্য চিন্তা করবে যে দ্রব্যমূল্য অনেক বাড়বে। কিন্তু আমরা বাণিজ্য ওদের সাথে করবোই। আমরা জানেন যে আমাদের হয়তো বা এই আগরতলার পাঙাশ মাছ, রুই মাছ, তারপরে বিভিন্ন ধরনের মাছ ছাড়া, কুমিল্লার মাছ ছাড়া ওরা চলতে পারে না। ওদের সাথে আমরা কিনবো না, কিন্তু ওরা আমাদের থেকে কিনবোই। আমরা বন্ধ করবো, আমরা রাগ করবো কেন? আমরা বিক্রি করে টাকা আনা, এটাই আমাদের কাজ। বৈদেশিক মুদ্রা আনবো, ওগুলি আমরা কিনবো না। পণ্য আমরা বর্জন করবো, পারলে ওরাও করুক। ওরা যদি আমাদের পণ্য বর্জন করে, তাহলে ওরা পাঙাশ মাছ কোথায় পাবে? ওরা রুই মাছ কোথায় পাবে? কাতল মাছ কোথায় পাবে? ওগো এলাকায় তো মাছ হয় না। মাছ তো আমাদের এলাকায়, মাছ তো সব চাষ হয় আমাদের এলাকায়। আমাদের এখান থেকে টন মাছ যায়, প্রচুর মাছ যায়। এটা হবে না। যদি যুদ্ধ করতে চাও, তাহলে তো আমার একটা ভিডিও আছেই, ওই ভিডিওটা দেখো, বাপদাদার নাম ভুলাই দিব,
যুদ্ধ তুমি করতে পারবে না আমাদের সাথে, এগুলো দেখাও না। তোমার হাত পাও ডানা কাটা দিবে আস্তে আস্তে। মনে করো যে ডিসিশন নিচ্ছে, তুমি শিক্ষিত লোকের পাল্লায় পড়ে গেছো। অশিক্ষিত লোক তুমি দেখাও যে আমার একটা অজিত দোহাল আছে, হ্যাঁ বেটা দোহাল, অজিত দোহাল তো আমরা কী করবো, থাপড়ে অজিত দোহাল মজিদ দোহাল আমরা ইয়ে করে দিব, দাঁত খুলে ফালাই দিব। কারণ একটা দেওয়া যায় জয়শঙ্কর, ওই বেটা জয়শঙ্কর, বেটা তুই যে কথা কইতে পারিস না, মোদি চাওয়ালা, এই চাওয়ালা, তুই তো নিজে কথা কইতে পারিস না, নিচে পিছনে একটা ট্রান্সলেশন করে যে এরকম একটা লোক বসায় আস, যে তুই আমাকে ডক্টরের সাথে কথা বলতে পারছিস না, না পারো বাংলা, না পারো তুই এই RSS বাসা ছাড়া কিছু জানাস না, কষাই মোদি। তুই আবার এই যে টিভিগুলো লাগাইছস আমাদের পিছনে, শুধু ফালতু টিভিগুলো লাগাইছিস। এখন স্যারে বেশি মেরে ফেলছে, সমস্যা হচ্ছে স্যারে ওদের মাইর দিয়ে দিছে বেশি, এত মারা উচিত নয় স্যার। আগামীতে আবার দেখা হইলে কম মাইরেন। আমাদের বাংলাদেশের দিতে বদমাইশ, বাংলাদেশের আগে মারেন, পরে বিদেশি আছে এটি এমনি ঠিক হয়ে যাবো। এর দেখবেন আপনার পায়ে পরে থাকবে আইসা। জোরে জুলুম করার দিন নাই, জোরে জুলুম করার দিন শেষ। রাশিয়া কেন আসছে, জাহাজ আসছে, রাশিয়া স্কার্ট বেচানোর জন্য, দূরপাল্লার স্কার্ট বেচানোর জন্য আসছে। তুমি যে সাগরে গর্জন দিছো না, তুমি সাগরে আমাদের সাগরে কোনদি 1,13,000 কিলোমিটার আমাদের সাগর কোনদি, ওদের সাগর তো অনেক বড়, বঙ্গোপসাগর হলো যে বিশাল সাগর। তোমারে শ্যুট করার জন্য এটা টেস্ট করতে আসছে, মিসাইল টেস্ট করতে আসে যে এই মিসাইল আপনার পছন্দ হয় কিনা, এই মিসাইল আপনি কিনবেন কিনা, যার জন্য আসছে। এটা দেখো, এটা ভালো মতো খবরগুলো দেখো। আর ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে না, ওখানে S-400 বিক্রি করবে, ওই এই জন্য আসছে। খবর নিয়ে দেখো, শুধু লাফালাফি করো না, মোদি আবার মারবে। এই মায়ের বয়টা যদি থাকে তাহলে তুমি যদি লাফালাফি করো না, তোমার মারবে, সাবধানে থাকো। এই অযথা কথাবার্তি বলল না। আর তোমার এই যে ইন্ডিয়ার যে টিভিগুলো আছে না, ক্যালকাটা টিভিগুলো, ওগুলো একটু বুঝাই দিও যে এই সারেগন্তি মারে ধইরা, যে অযথা বান্দামি কথা না করবা, মাইর দিব, করা মাইর দিলে পরে এবার দাঁত ফালাইছে আগের বার, এবার কিন্তু আবার একেবারে গেডিমেডি ভেঙে ফেলাইতে পারে। মানে সাবধানে থাকো, অন্য ঝামেলা করো না। আমাদের সাথে তুমি পারবাই না, আমাদের বন্ধুরা না আসতে আমাদের সাথে পারবা না, শুধু আমাদের সাথে পারবা না। আর বন্ধুরা যখন আসবে, তিস্তা যখন করবে, সে তারপর নিয়েই সে তার কি বলে যেটা প্রোডাকশন নিয়ে করবে। প্রোডাকশন ছাড়া কি এখানে কোটি কোটি ডলার বিনিয়োগ করবে? সে কি নাকি? সে কি অশিক্ষিত নাকি? চায় নাকি তোমার মতো? চায় না তোমার মতো বোধাই যে তোমার অ্যাকাউন্টার না করে তোমার এখানে প্রজেক্ট করবে। তোমারে বাইরে মনে করো যে চিকেন নেক নিয়া এখান দিয়ে বেলস অ্যান্ড রোড করে ছেড়ে দিব। তুমি এটা মনে রেখো। ওকে, বাই বাই ভাইয়ারা, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।